2007 সালে রিলিজ হওয়া অ্যাপলের প্রথম আইফোনটির স্টার্টিং প্রাইস ছিল $499। 2016 সালে রিলিজ হওয়া আইফোন 7 এর স্টার্টিং প্রাইস রাখা হয়েছিল $649 এবং লেটেস্ট আইফোন 13 প্রোর স্টার্টিং প্রাইস রাখা হয়েছে $999, যা আইফোন 7 এর স্টার্টিং প্রাইসের তুলনায় 54% বেশি। এছাড়া শুরুর দিকে ম্যাক মিনির প্রাইস যেখানে ছিল মাত্র $499, সেখানে বর্তমানে এর প্রাইস 60% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $799। এরপরও প্রতি বছর মিলিয়নের বেশি কনজিউমার তথাকথিত অ্যাপল ট্যাক্স হিসেবে বাড়তি দাম দিয়ে হলেও অ্যাপলের ক্লোজড ইকোসিস্টেমে ঢুকছে, যার প্রেক্ষিতে $190 বিলিয়ন বেশি ক্যাশ রিজার্ভ নিয়ে অ্যাপল যদি কোনো দেশ হতো তাহলে ফরেন রিজার্ভের ভিত্তিতে কোম্পানিটির অবস্থান হতো 17তম। ফলশ্রুতিতে প্রায় $2.5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে অ্যাপল বর্তমানে বিশ্বের টেক কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কোম্পানি। $2020 অর্থবছরে অ্যাপলের নেট ওর্থ ছিল $65 বিলিয়ন বেশি। অন্যদিকে অ্যাপলের 2021 অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের রেভিনিউর পরিমাণ ছিল $81 বিলিয়ন বেশি, যার মধ্যে প্রায় $40 বিলিয়ন রেভিনিউ এসেছে শুধুমাত্র আইফোন সেলস থেকে, যা ইন্ডাস্ট্রির সব স্মার্টফোন ব্র্যান্ডের প্রফিটের 42.5%। ইউএসের টোটাল ই কমার্স সেলসের 3.7% অ্যাপল স্টোর থেকে জেনারেট হয়, যেখানে রিটেল জায়ান্ট ওয়ালমার্টের ই কমার্স সেলস মাত্র 7.1%। এছাড়া অ্যাপল সার্ভিসেস থেকে প্রায় $17 বিলিয়ন রেভিনিউ জেনারেট হয়, যা কোম্পানিটির দ্বিতীয় সর্বোচ্চ রেভিনিউ সোর্স। যদিও অ্যাপলের প্রোডাক্ট লাইন স্যামসাং অথবা শাওমির মতো এতটা বিশাল না, কিন্তু তাদের প্রায় প্রতিটি প্রোডাক্টই ওই ক্যাটাগরিতে বেস্ট সেলিং প্রোডাক্ট। যেখানে একটি আইফোন 12 এর ম্যানুফ্যাকচারিং কস্ট মাত্র $400, সেখানে ইউএসএতে ফোনটির রিটেল প্রাইস শুরু হয় $829 থেকে। অন্যদিকে ইউকে বা ইন্ডিয়ার মতো দেশগুলোতে ট্যাক্সের কারণে দাম আরও বেশি হয়ে থাকে। এছাড়া অ্যাপলের ম্যাক প্রো এর মতো হাই এন্ড প্রোডাক্টের দাম অন্য ব্র্যান্ডের সিমিলার স্পেসিফিকেশনের পিসি থেকে প্রায় দ্বিগুণ হয়ে থাকে। কিন্তু ঠিক কী কারণে অ্যাপলের প্রোডাক্টের দাম এত বেশি হয়? অ্যাপল কখনোই দামের জন্য তাদের প্রোডাক্ট কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। যেমন কোম্পানিটি তাদের ডিভাইসগুলোতে কখনোই নিম্নমানের প্লাস্টিক ব্যবহার করে না। যদিও 2013 সালে কোম্পানিটি আইফোন 5C মডেলটি রিলিজ করে, যাতে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছিল। মডেলটিতে ব্যবহৃত প্লাস্টিক বডি বেশ প্রিমিয়াম হলেও কাস্টমারদের কাছে ফোনটির রিসেপশন তেমন ভালো ছিল না, যার ফলে পরবর্তীতে কোম্পানিটি তাদের কোনো ডিভাইসে আর প্লাস্টিক ব্যবহার করেনি এবং প্রিমিয়াম ম্যাটেরিয়াল ও প্রিসিশন মেকিংয়ের দিকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। অ্যাপল শুরু থেকেই কনজিউমারদের কথা মাথায় রেখে তাদের ডিভাইসগুলো ডিজাইন করে এসেছে। ইউজারের কনভিনিয়েন্সের কথা মাথায় রেখে এক আঙুলে ম্যাকবুক খুলতে পারা বা ডিভাইস সাইলেন্ট করার জন্য আলাদা বাটন রাখার মতো ফিচার অ্যাপলকে কাস্টমারের কাছে অন্যদের তুলনায় আলাদা উচ্চতায় নিয়ে গেছে। এমনকি প্যাকেজিংয়ের ক্ষেত্রেও ইউজাররা যাতে পারফেক্ট আনবক্সিং এক্সপিরিয়েন্স পায় সেজন্য অ্যাপল বেশ সচেষ্ট থাকে। এছাড়াও কোম্পানিটির প্রোডাক্টগুলো বেশ ডিউরেবল হয় এবং অন্যান্য স্মার্টফোনের তুলনায় আইফোন অনেক বেশি সময় ব্যবহার করা যায়। অ্যাপল প্রতিটা ডিভাইসে অনেক লম্বা সময় পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে, যাতে কোম্পানিটি তাদের অন্যান্য সার্ভিস যেমন আইক্লাউড, অ্যাপল পে, অ্যাপল টিভি প্লাস ডিভাইসগুলোর মাধ্যমে কাস্টমারদের কাছে পুশ করতে পারে। We're trying to make great products for people. And so we have at least the courage of our convictions to say, we don't think this is part of what makes a great product. We're going to leave it out. Some people are going to not like that. They're going to call us names. It's not going to be in certain companies' vested interests that we do that, but we're going to take the heat because we want to make the best product in the world for customers. And we're going to instead focus our energy on these technologies, which we think are in their ascendancy and we think are going to be the right technologies for customers. And you know what? They're paying us to make those choices. That's what a lot of customers pay us to do, is to try to make the best products we can. And if we succeed, they'll buy them. And if we don't, they won't. And it'll all work itself out. So you know, so far I'd have to say that people seem to be liking iPads, you know? I mean, we've sold one every 3 seconds since we launched it. স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার কিংবা হেডফোনের কোনোটি অ্যাপল আবিষ্কার করেনি। কোম্পানিটি শুধু ইউজারদের কমপ্লিট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ডিভাইসগুলোকে এমনভাবে স্ট্রিমলাইন্ড ও রিডিজাইন করেছে যাতে সবগুলো ডিভাইস একসাথে কাজ করে, যার ফলে সেটআপ ও পার্সোনালাইজেশনের উপরে ইউজাররা বেশি সময় নষ্ট না করে খুব দ্রুতই ডিভাইস ব্যবহার করা শুরু করতে পারে। এ ধরনের সিমলেস এক্সপিরিয়েন্সের জন্যই অ্যাপল এত বেশি জনপ্রিয় এবং প্রতিনিয়তই নতুন নতুন ইউজাররা অ্যাপল ইকোসিস্টেমকে বেছে নিচ্ছে।
কোনো অ্যাপল প্রোডাক্ট ইউজারকে যদি জিজ্ঞেস করা হয় যে তিনি শুধুমাত্র অ্যাপল প্রোডাক্টটি কেন ব্যবহার করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পাওয়া যাবে অ্যাপল ইকোসিস্টেমের কারণে। তাহলে এই অ্যাপল ইকোসিস্টেমটা আসলে কি? অ্যাপল আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, হোমপড, আইপড, অ্যাপল ওয়াচ, অ্যাপল টিভি এবং আইম্যাকের মতো বেশ কয়েক ধরনের প্রোডাক্ট তৈরি করে। এই সবগুলো প্রোডাক্টেই অ্যাপল নিজস্ব সফটওয়্যার ও টেকনোলজি ব্যবহার করে এবং ডিভাইসগুলোর মধ্যে এক ধরনের ইন্টারকানেক্টিভিটি রয়েছে। কনজিউমাররা সাধারণত আইফোনের মাধ্যমে এই ইকোসিস্টেমে প্রবেশ করলেও কোম্পানিটির ক্লোজড ইকোসিস্টেমের কারণে কনজিউমাররা বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার লক্ষ্যে ধীরে ধীরে এয়ারপড, ওয়াচ, আইপ্যাড ও ম্যাকবুকের মতো ডিভাইসগুলো কিনতে শুরু করে, যা মূলত এই ডিভাইসগুলোর ইন্টারকানেক্টিভিটির মতো কনভিনিয়েন্সের কারণেই সম্ভব হয়েছে। একজন আইফোন ইউজার যে কোনো মেসেজের রিপ্লাই তার ওয়াচ, আইপ্যাড কিংবা ম্যাকবুক থেকে দিতে পারে। আবার ফোনে হয়তো ইন্টারেস্টিং কোনো ভিডিও দেখতে গিয়ে ইন্টারাপ্টেড হলে কন্টিনিউটি ফিচারের কারণে পরবর্তীতে ম্যাকবুকে সেই ভিডিওটি এনজয় করতে পারবে। এমনকি কোনো জরুরি মিটিংয়ের মাঝখানে ফোনে কোনো কল আসলে ইউজার তার ফোন বের না করেই অ্যাপল ওয়াচ কিংবা ম্যাকবুক থেকে দেখতে পারছে কে কল করেছে এবং সেখান থেকেই কলটি কেটে দিতে পারছে। এছাড়া অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে কোনো কিছু মনে করিয়ে দিতে বলে তার রিমাইন্ডার্স অ্যাপে অ্যাড হয়ে যাবে এবং সঠিক সময়ে আপনার সবগুলো ডিভাইসেই সেই নোটিফিকেশন চলে আসবে। এভাবেই অ্যাপল ইকোসিস্টেমের ক্লোজড ইকোসিস্টেমের সকল কনভিনিয়েন্ট ফিচারগুলোতে একবার কোনো ইউজার অভ্যস্ত হয়ে পড়লে তা থেকে বেরিয়ে আসা যে কারোর জন্যই বেশ কঠিন। অ্যাপল ইকোসিস্টেমের সবচেয়ে লুক্রেটিভ বিষয়টি হচ্ছে ইন্টারকানেক্টেড ডিভাইসগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনো আলাদা সফটওয়্যার বা অ্যাপ প্রয়োজন হয় না। ডিভাইসগুলো ইন্টারনেটে কানেক্টেড থাকলেই সকল ডেটা এবং অ্যাক্সেসিবিলিটি প্রতিটি ডিভাইসেই অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যায়। অথচ অ্যাপল ইকোসিস্টেমের বাইরে ইন্টারকানেক্টিভিটি বেশ ল্যাগি, কারণ ডিফারেন্ট ব্র্যান্ড এবং ডিভাইসের সিঙ্কিং যথেষ্ট কনভিনিয়েন্ট না। যেমন আইফোন ছাড়া অন্য কোনো ডিভাইসের সাথে অ্যাপল ওয়াচ ব্যবহার করা যায় না। আবার অ্যাপল এয়ারপড অ্যাপল ইকোসিস্টেমের বাইরেও অন্যান্য ডিভাইসের সাথে কানেক্টেড হলেও লিসেনিং এক্সপিরিয়েন্স মোটেও ভালো হয় না। তেমনি অন্যান্য স্মার্টফোনে ফিটনেস ট্র্যাকার বা ওয়াচ যেমন ফিটবিট বা গার্মিন ইউজ করতে হলে আলাদা অ্যাপ ইনস্টল করে নিতে হবে এবং সেক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্স অ্যাপলের ইন্টারকানেক্টেড ডিভাইসগুলোর মতো এতটা ভালো হয় না। আর এই ইন্টারকানেক্টিভিটি এবং সিমলেস ফিচারগুলোর জন্যই অ্যাপল কাস্টমারদের বেশি চার্জ করতে পারে। Right? Yep. If you really look at the iPod, it's software. It's a software product in beautiful hardware. It's software in the device. It's, as we said, software on the PC or the Mac, and it's software in the cloud with the store. It's software wrapped in a beautiful package. And the Japanese consumer electronics companies couldn't make the leap to create that kind of software. And that's why Apple enjoys the success it does with the iPod. If you look at handsets, it looks very similar. The handset manufacturers have got their hardware down, but they haven't been able to make the leap to software. And just like with Plays for Sure and stuff, Microsoft has some software that they can go license, but it's on a fairly small number of phones, and it's of a certain caliber. And so if you really look at an iPhone, it's software wrapped in really wonderful hardware. And so people, the usual suspects, will try to copy the hardware. And it will take them some time, and maybe they will, and maybe they won't be able to copy the hardware. But the software is at least 5 years ahead of anything we've seen. অ্যাপল ইউজারদেরকে অ্যাপল ইকোসিস্টেমের ওয়ার্ল্ড গার্ডেনে ধরে রাখার জন্য তাদের সফটওয়্যার, অ্যাপস এবং সার্ভিসেস উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অফিসিয়ালি 3 বছর বলা হলেও অ্যাপল তাদের ডিভাইসগুলোতে 5 বছরের বেশি সময় সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে, যা অন্যান্য ডিভাইস ম্যানুফ্যাকচারারদের চেয়ে অনেক বেশি। এছাড়া অ্যাপল প্রথম অ্যাপ স্টোর নিয়ে আসে এবং প্রায় সবগুলো কোম্পানি অ্যাপলের জন্য অপটিমাইজ করে অ্যাপ ডেভেলপ করে। iOS, macOS, watchOS এবং iPadOS এর মতো অ্যাপলের সবগুলো সফটওয়্যারেই কিছু অ্যাপল অনলি ফিচার থাকে। এসব ফিচারগুলোর কারণে অ্যাপল ডিভাইসগুলো একই সাথে কানেক্টেড থেকে ইউজারদের জন্য সুপিরিয়র কনভিনিয়েন্স অফার করে। তবে অ্যাপলের ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ এবং অ্যাপ স্টোরের বাইরের অ্যাপগুলোর সাথে ততটা স্মুথলি কাজ করে না। যদিও আইক্লাউড, আইটিউনস এবং সাফারির মতো বেশ কিছু অ্যাপেরই অল্টারনেটিভ রয়েছে, তবে সেগুলোর কোনোটি অ্যাপলের অ্যাপগুলোর মতো এত স্মুথলি কাজ করে না। এমনকি স্পটিফাই, স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মতো অ্যাপগুলো অন্যান্য ডিভাইসের তুলনায় অ্যাপলের ডিভাইসগুলোতে আরও বেটার পারফর্ম করে। তবে আইমেসেজের মতো আর কোনো অ্যাপই ইউজারদের এক্সপিরিয়েন্স এবং লয়্যালটিতে এতটা প্রভাব ফেলতে পারেনি। শুধুমাত্র অ্যাপল ডিভাইসগুলোর জন্যই অ্যাভেলেবল এই অ্যাপটির মাধ্যমে যোগাযোগের পাশাপাশি অ্যাপল পে ব্যবহার করে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনও করা যাচ্ছে। এছাড়াও নিজেদের ইকোসিস্টেমের উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকায় কোম্পানিটি ইউজারদেরকে অ্যাপল টিভি প্লাস,
অ্যাপল মিউজিক এবং অ্যাপল ফিটনেস প্লাসের মতো সার্ভিসগুলো ব্যবহারের জন্য সূক্ষ্মভাবে পুশ করতে পারে। সবগুলো সার্ভিস একটি প্ল্যাটফর্মে পেয়ে যাওয়ায় কনজিউমাররা বেশি পে করে অ্যাপল প্রোডাক্ট কিনে থাকে। অ্যাক্সেসরিজের দিক থেকে অ্যাপল তাদের অন্যান্য কম্পিটিটরদের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। অ্যাপল যেভাবে টেকনোলজিক্যাল ইনোভেশনের গ্রোথকে ড্রাইভ করে, ঠিক একইভাবে তারা অ্যাক্সেসরিজ মার্কেটের ট্রেন্ডও অনেকখানি ড্রাইভ করে। তবে অ্যাপলের বেশিরভাগ অ্যাক্সেসরিজই শুধুমাত্র অ্যাপল প্রোডাক্টগুলোর সাথেই কম্প্যাটেবল এবং সেগুলো অন্যান্য স্মার্টফোন অথবা ল্যাপটপের সাথে ব্যবহার করা যায় না। অন্যদিকে অ্যাপল প্রোডাক্টসের লাইন আপ কম হওয়া এবং একই ডিভাইসের বিক্রির পরিমাণ অনেক বেশি হওয়াতে অন্যান্য থার্ড পার্টি অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারাররা অ্যাপলের জন্য অ্যাক্সেসরিজ বানাতে বেশি ফোকাস করে। এছাড়া অ্যাঙ্কার, লজিটেক, ডিজিআইয়ের মতো বেশ কয়েকটি কোম্পানি তাদের প্রোডাক্টগুলো অ্যাপল ডিভাইসের জন্যই এক্সক্লুসিভলি অপটিমাইজ করে ডেভেলপ করে, যা অ্যাপলকে কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করে এবং বেশি চার্জ করার সুযোগ তৈরি করে দেয়। বিশ্বের অধিকাংশ মানুষই নিজেদের প্রাইভেসি নিয়ে তেমন কনসার্নড না হলেও এটি একটি মৌলিক চাহিদা এবং মানুষের মধ্যে প্রাইভেসি নিয়ে সচেতনতা বাড়ছে। ইউজারদের প্রাইভেসি অ্যাপলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা কোম্পানিটির ব্র্যান্ডিং এবং মূলনীতির মধ্যে ইউজারের প্রাইভেসি একটি। বিভিন্ন ডিভাইস ও গ্যাজেটগুলো ইউজারদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যার ফলে অ্যাপল তাদের প্রোডাক্টগুলো এমনভাবে ডিজাইন করে যাতে ব্যক্তিগত ইনফরমেশন এবং এর কন্ট্রোল ইউজারদের কাছেই থাকে। ইউজাররা কোন ধরনের তথ্য কিভাবে শেয়ার করতে চান সেটা অ্যাপলের প্রাইভেসি সেটিং ইউজ করে তারা নিজেরাই ঠিক করতে পারেন। বর্তমান সময়ে প্রায় ডেটা মাইনিং এবং ডেটা সেলিংয়ের খবর পাওয়া যাচ্ছে, যার ফলে ইনফরমেশন শেয়ার করার ব্যাপারে কনজিউমাররাও বর্তমানে বেশ সেন্সিটিভ, কারণ বিভিন্ন কোম্পানি সেসব ইনফরমেশন ব্যবহার করে টার্গেটেড অ্যাড সার্ভ করে থাকে। এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও অ্যাপল বিষয়টির কন্ট্রোল তাদের ইউজারদের হাতে এনে দিয়েছে। আর প্রাইভেসির বিষয়ে কোম্পানিটির এ ধরনের ফোকাসের কারণে তারা কাস্টমারদের কাছ থেকেও প্রোডাক্টের জন্য হায়ার প্রাইস সেট করতে পারছে। বিশ্বের অন্যতম লিডিং ব্র্যান্ড হিসেবে মার্কেটিং এক্সপার্টদের মতে অ্যাপলের ব্র্যান্ডিংই কোম্পানিটির সফলতার অন্যতম কারণ, যার ফলে কোম্পানিটি তাদের ব্র্যান্ড ইমেজ নিয়ে সবসময় বেশ সিরিয়াস। অ্যাপল অন্যান্য ব্র্যান্ডের মতো সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করে না, বরঞ্চ তারা মুভি এবং টিভি শোগুলোতে প্রোডাক্ট প্লেসমেন্ট করে থাকে। তবে এক্ষেত্রে মুভি বা টিভি শোর নেগেটিভ চরিত্রগুলোকে কখনোই অ্যাপলের প্রোডাক্ট ব্যবহার করতে দেখা যায় না। এছাড়াও অ্যাপল ডিভাইসগুলোর কানেক্টেড ইকোসিস্টেম, সুপিরিয়র ইউজার এক্সপিরিয়েন্স, ডিজাইন এবং এক্সক্লুসিভিটির কারণে বেশিরভাগ সেলিব্রিটি পার্সোনাল লাইফে অ্যাপল ডিভাইস ব্যবহার করে থাকে। সেলিব্রিটিদের ব্যবহার করা ডিভাইসগুলো বেশিরভাগ সময়ে অ্যাপল স্পন্সর থাকে না। ইউএসের বেশিরভাগ কনজিউমারদের জন্য অ্যাপলের ইকোসিস্টেমই বেশি কনভিনিয়েন্ট, তাই সেলিব্রিটিদের জন্য আইফোন একটা রেগুলার চয়েসই বলা যায়, যার ফলে সাধারণ কনজিউমাররা তাদের পছন্দের সেলিব্রিটিদের অ্যাপল প্রোডাক্ট ব্যবহার করতে দেখে নিজেরাই অ্যাপল প্রোডাক্ট ব্যবহারে আগ্রহী হয়ে ওঠে। অন্যান্য ব্র্যান্ডগুলো সিমিলার বা কাছাকাছি ফিচার ও প্রোডাক্ট অফার করলেও কনজিউমাররা অ্যাপল ব্র্যান্ডেড প্রোডাক্ট কেনার জন্য অ্যাপল ট্যাক্স পে করতেও রাজি থাকে। অ্যাবাভ অ্যাভালোনের একটি আর্টিকেল সূত্রে অ্যাপল ট্যাক্স হলো বাজারে অ্যাফোর্ডেবল অল্টারনেটিভ থাকা সত্ত্বেও যখন কোনো কনজিউমার সিমিলার ক্লাসের একটি প্রোডাক্টের জন্য বেশি দাম দিয়ে অ্যাপল প্রোডাক্ট কিনে থাকে। মূলত এই এক্সট্রা অ্যামাউন্টকেই অ্যাপল ট্যাক্স বলা হয়। উদাহরণস্বরূপ, একজন কনজিউমার একটি ম্যাকবুক এয়ার কেনার জন্য $1299 পে করতেও রাজি থাকে, যেখানে বাজারে থাকা অন্যান্য পাওয়ারফুল ল্যাপটপ আরও কম মূল্যেও পাওয়া যায়। অ্যাপল মার্কেটে সবসময় স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে এসেছে, যার ফলে কোম্পানিটি সবসময় তাদের লেটেস্ট প্রোডাক্টগুলোর সাথে নিজেদের প্রোডাক্টেরই কম্পেয়ার করে। যেমন আইফোন 13 লঞ্চ ইভেন্টে ফোনটির ব্যাটারি ব্যাকআপকে আইফোন 12-এর সাথে কম্পেয়ার করা হয়েছে। অন্যদিকে অ্যাপলের কম্পিটিটররাও তাদের ডিভাইসগুলোকে অ্যাপলের ডিভাইসের সাথেই কম্পেয়ার করে থাকে। সাধারণত ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিটি সবসময় স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে তাদের প্রোডাক্টের প্রাইস অন্যদের চেয়ে বেশিই থাকে। এছাড়া অ্যাপলের ব্র্যান্ডিং এতটাই স্ট্রং যে যখনই তারা নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে তখন নতুন প্রোডাক্টটিকে ঘিরে কনজিউমারদের মধ্যে অনেক হাইপ লক্ষ্য করা যায়। কনজিউমাররা প্রোডাক্টটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভলি পোস্ট এবং ট্রল করতে থাকে, যা কোম্পানিটির জন্য একটি ফ্রি মার্কেটিং হিসেবে কাজ করে। অন্যান্য ব্র্যান্ডগুলো মার্কেটিংয়ের পেছনে অনেক অর্থ ব্যয় করেও অ্যাপলের মতো এ ধরনের হাইপ ক্রিয়েট করতে পারে না। এছাড়াও অ্যাপল অ্যাডভার্টাইজিং ও প্রমোশনের ক্ষেত্রে নাইকির স্ট্র্যাটেজি ফলো করে এসেছে। অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে স্টিভ জবস নাইকির স্ট্র্যাটেজিকে বেস্ট এক্সাম্পল হিসেবে উল্লেখ করেছেন। But the best example of all, and one of the greatest jobs of marketing in the universe has ever seen is Nike. Remember, Nike sells a commodity. They sell shoes. And yet when you think of Nike, you feel something different than a shoe company. এমনকি সিএনবিসির একটি রিপোর্ট অনুযায়ী নাইকির অ্যাডভার্টাইজমেন্ট স্টিভ জবসের থিঙ্ক ডিফারেন্ট ক্যাম্পেইনটিকে ইন্সপায়ার করেছিল। বিশ্বজুড়ে অ্যাপলের 512টি রিটেল স্টোর রয়েছে, যার মধ্যে শুধুমাত্র ইউএসএতেই 271টি স্টোর আছে।
শুরু থেকেই অ্যাপল তাদের স্টোরগুলোতে জিনিয়াস বার ইন্টিগ্রেট করে রাখে, যেখানে প্রোডাক্ট কেনাবেচার পাশাপাশি কাস্টমারদের আফটার সেল সার্ভিসও প্রোভাইড করে থাকে। জিনিয়াস বারগুলোর মাধ্যমে ইউজাররা তাদের ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের জন্য সাপোর্ট পেয়ে থাকে, তবে তাদের সার্ভিস সাধারণ সার্ভিস সেন্টারগুলোর তুলনায় আরও ফাস্ট এবং স্মুথ হয়ে থাকে। অন্যদিকে অ্যাপলের পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করে ও সামান্য কিছু টাকা দিয়ে ইউজাররা চাইলে লেটেস্ট ডিভাইসও কালেক্ট করতে পারে, যা ইউজারদের অ্যাপল ব্র্যান্ডের সাথে যুক্ত থাকার আরও একটি কারণ। দেউলিয়া হওয়ার 90 দিনের মধ্যে মেইন কম্পিটিটর মাইক্রোসফটের কাছ থেকে $150 মিলিয়ন ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া অ্যাপল পৃথিবীর প্রথম $2 ট্রিলিয়ন ভ্যালুয়েশনের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি টেক ও ইনোভেশনের মাধ্যমে কনজিউমারদের কনভিনিয়েন্সে নতুন ধারা যোগ করার পাশাপাশি টেকভার্সকেই ইনফ্লুয়েন্স করেছে। অ্যাপলের ইউনিক ব্র্যান্ড ইমেজ এবং স্ট্যান্ডার্ড কোম্পানিকে প্রোডাক্ট প্রাইসিংয়ে প্রিমিয়াম প্রাইসিংয়ের সুযোগ করে দিয়েছে। যদিও অনেক কনজিউমারের কাছে অ্যাপল প্রোডাক্টের দাম বেশ উচ্চ মূল্যের, তবে ডিউরেবল ডিজাইন, প্রাইভেসি ফিচার, ইকোসিস্টেম, অ্যাক্সেসরিজ ও সার্ভিস সহ সবকিছু মিলিয়ে অ্যাপল প্রোডাক্টের দাম অনেকের কাছেই যথার্থ।